আমার ছেলে ও মেয়ে একই বেডরুমে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্বেগ তৈরি হল। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই একটু আস্তে, মায়ের ঘর একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম। আর যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের গল্পটি খুবই স্পেশাল, তাই ভিডিওটি একদম মিস করা যাবে না। আমি অরুণা, একজন সাধারণ গৃহবধূ। আমার সংসারটা খুব ছোট হলেও সবকিছু মিলে শান্তিপূর্ণ ছিল। আমার মেয়ে মেঘলা আর স্বামীর আগের সংসারের ছেলে অরিন্দম, এই দুজনকে নিয়েই আমার পৃথিবী। আমার মেঘলা আর অরিন্দমের বয়সের পার্থক্য মাত্র 4 বছর। দুজনেই প্রায় একসাথে বড় হয়েছে, তাই ছোটবেলা থেকেই ওরা দুজন যেন সবসময় একে অপরের সঙ্গী। পড়াশোনা শেষ করে ওরা বাইরের শহরে চাকরির জন্য চলে গিয়েছিল। একই শহরে থেকে একসাথে একটি ভাড়া ফ্ল্যাটে থাকত। প্রথমে আমি দ্বিধা করেছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম এতে খরচ কমবে, আবার ওরা একে অপরের খেয়ালও রাখতে পারবে। কিন্তু ওরা চলে যাওয়ার পর বাড়ি যেন একেবারে শুনশান হয়ে গেল। স্বামী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন, আমি দিনরাত তার দেখাশোনা করি। মাঝে মধ্যে রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করতাম। 2 বছর কেটে গেল। অবশেষে দীপাবলির ছুটিতে মেঘলা আর অরিন্দম বাড়ি ফিরল। ওদের দেখে আমার বুক ভরে গেল। কতদিন পর! মনে হচ্ছিল এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। কিন্তু খুশির মাঝেই হঠাৎ এক অদ্ভুত অস্বস্তি আমার ভেতর গেঁথে বসল। সেদিন রাতেই হঠাৎ ঘুম ভেঙে আমি একটা অস্বাভাবিক শব্দ শুনলাম। আমার মেয়ে মেঘলার কান্নার মতো শোনাচ্ছিল। আমি চমকে উঠলাম। কান্নার সঙ্গে সঙ্গে আবার যেন ফিসফিসানি কানে এলো, চুপ, মা পাশের ঘরেই আছেন। আমার বুক কেঁপে উঠল। আমি আস্তে করে তাদের ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরে যেন দুজন কিছু লুকোচ্ছে। আমার মনে তখন হাজারো প্রশ্ন। মেঘলা কেন কাঁদছে? আর অরিন্দম তাকে শান্ত করছে কেন? সেই রাতটা আমি চোখে ঘুম আনতে পারলাম না। আমার মনে হলো এখন থেকে আমার সংসারে কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। রাত তখন প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে কেবল কুকুরের ডাকে গ্রামের আকাশ কেঁপে উঠছিল। অভি হঠাৎ ঘরের দরজা টেনে খুলে বাইরে বেরিয়ে এলো। তার পদক্ষেপ যেন কারো নজরে না পড়ে, তাই সাবধানে চলছিল। মিতা ঘুমোচ্ছিল না। বিছানায় শুয়ে শুয়েই জানলার ফাঁক দিয়ে সবটা লক্ষ্য করছিল। তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। মিতা মনে মনে, এত রাতে অভি কোথায় যাচ্ছে? ঘরে পড়াশোনা করলেও কিছুটা আওয়াজ হতো, কিন্তু এভাবে নিঃশব্দে বেরিয়ে গেল কেন? সে ধীরে ধীরে দরজা ঠেলে বাইরে এলো। চারদিক অন্ধকারে মোড়া, কেবল আকাশের তারাগুলো ম্লান আলো দিচ্ছিল। দেখল অভি সরাসরি তার ঘরের দিকে যাচ্ছে। মিতার বুক ধক করে উঠল। মিতা চোখ বড় করে চাপা স্বরে বলে উঠল, আমার ঘরেই যাচ্ছে ও? এত রাতে কেন? অভি ধীরে ধীরে ঘরের দরজায় এসে থামল। চারপাশে তাকিয়ে আবার আস্তে করে ভেতরে ঢুকে গেল। মিতার ভেতরে কৌতূহল তুঙ্গে উঠল। সে মনে মনে ভাবল, এভাবে রাতের আধারে আমার ঘরে ঢুকছে কেন? ওর চোখে মুখে কি এমন কিছু আছে যা আমি ধরতে পারছি না? মিতা এবার স্থির করল, আর লুকিয়ে থাকা যাবে না। সে পায়ের শব্দ না করেই ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মিতা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল। ভেতরে আলো খুবই ক্ষীণ, তবু অন্ধকার চোখে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। দেখল অভি তার বিছানার পাশে বসে আছে, হাতে একটা ছোট ডায়েরি। মুখটা গম্ভীর, যেন গভীর চিন্তায় ডুবে গেছে। মিতা মনে মনে বিস্মিত স্বরে ভাবল, এ আবার কি? এত রাতে আমার ঘরে এসে বসে আছে? হাতে ডায়েরি কেন? অভি আস্তে আস্তে ডায়েরি খুলল। তারপর ভাঙা ভাঙা গলায় পড়তে শুরু করল। অভি চুপিসারে বলল, মাসি, তুমি হয়তো কখনো জানতে পারবে না আমি কতটা একা। আমার মনের কথা কারো কাছে খুলে বলার মতো সাহস নেই। মিতার বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল। সে বুঝতে পারল অভি কারো সঙ্গে নিজের দুঃখ ভাগ করতে পারছে না। হয়তো সেই কারণেই এই ঘরে এসেছে, যেখানে সে নিজেকে নিরাপদ ভাবে। কিন্তু মিতার মনে আবারও প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, তবুও এভাবে গভীর রাতে আমার ঘরে লুকিয়ে আসা,
এটা কি শুধুই অবির একাকিত্ব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো সত্যি? মিতা জানালার আড়ালে দাঁড়িয়েই দেখল অভি ডায়েরিটা বুকের কাছে চেপে ধরল। তারপর ফিসফিস করে বলল, অভিকেও যদি আমার কষ্টটা একটু বুঝত, তবে হয়তো আমি এতটা ভেতরে ভেঙে পড়তাম না। এই দৃশ্য দেখে মিতার চোখে জল এসে গেল, কিন্তু একই সঙ্গে মনে অদ্ভুত এক ভয় কাজ করতে লাগল। সে ভাবল, যদি পরিবারের অন্য কেউ আজকের এই দৃশ্য দেখে ফেলে, তবে অভি আর আমি দুজনকেই নিয়ে শুরু হবে কত রকমের ভুল বোঝাবুঝি। অন্ধকার ঘরে নিঃশব্দে যেন রহস্য আরও ঘনিয়ে এল। রাত আরও গভীর হল। চারপাশে হালকা ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছে। মিতা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, বুক ধরফট করছে। অভি তখনও তার বিছানার পাশে বসে, চোখ দুটো লালচে, যেন অনেক কেঁদেছে। ডায়েরিটা বন্ধ করে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। অভি নিজের সঙ্গেই ফিসফিস করে বলল, মাসি, তোমার কাছেই আমি একটু ভরসা খুঁজি। সবাই ভাবে আমি হাসি খুশি ছেলে, কিন্তু ভেতরে আমি একেবারে ভেঙে গেছি। মিতার বুক মোচ দিয়ে উঠল। অদ্ভুত এক মিশ্র অনুভূতি, মায়া, দায়িত্ব, আবার খানিকটা অস্বস্তি। সে ভাবল, অভি আমাকে এতটা বিশ্বাস করে, কিন্তু একই সঙ্গে যদি কেউ এই মুহূর্তটা দেখে ফেলে, তবে কেমন ভুল বোঝাবুঝি তৈরি হবে। ঠিক তখনই করিডোর থেকে হালকা শব্দ এলো। মনে হলো কেউ হয়তো জেগে উঠেছে। অভি দ্রুত সজাগ হল, ডায়েরিটা আঁকড়ে ধরে উঠে দাঁড়াল। অভি নিজেকে বোঝানোর মতো করে বলে উঠল, না, এভাবে চলতে পারে না। কিন্তু আর কাকে বলবো আমার মনের কথা? সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। মিতা জানালার আড়াল থেকে তাকিয়ে দেখল অভির চোখের কোণে অশ্রু ঝিলমিল করছে। মিতা এবার ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিল, এই ছেলেটা ভেতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছে তা কাউকেই জানায়নি। আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে, কিন্তু এমনভাবে যাতে সমাজে কোনো প্রশ্ন না ওঠে আর কেউ ভুল না বোঝে। এই মুহূর্তেই গল্পে রহস্যের সঙ্গে দায়িত্ববোধ মিশে গেল। মিতার মনে হল, হয়তো অভির জীবনেই আমি একমাত্র আশ্রয়, কিন্তু আমারও তো একটা সীমা আছে। কিভাবে সামলাবো এই অদ্ভুত পরিস্থিতি? অন্ধকার রাতের নিস্তব্ধতার ভেতরে এই প্রশ্নটাই তাকে ঘিরে রইল। ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে আলোকিত করতে শুরু করেছে। মিতা রাতভর চোখের পাতা এক করতে পারেনি। জানালার পাশে বসেই ভোর পর্যন্ত কাটিয়ে দিল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অভি এমনটা করল কেন? কেন সে আমার ঘরে এলো? সকালে ঘরের কাজ শেষ করে মিতা রান্নাঘরে ব্যস্ত ছিল। ঠিক তখনই অভি চুপচাপ তার পাশে এসে দাঁড়াল। চোখের নিচে কালি পড়ে গেছে, রাতভর ঘুম হয়নি বোঝাই যাচ্ছে। অভি আস্তে বলল, মাসি, তুমি গতরাতে সব দেখেছ, তাই না? মিতা থমকে দাঁড়াল। কি বলবে বুঝে উঠতে পারছিল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ করল। অভি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ, কিন্তু সত্যি বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মিতা নরম গলায় বলল, তাহলে এত রাতে তুমি আমার ঘরে এলে কেন অভি? অভির চোখ ভিজে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কারণ আমি একা, মাসি। বাবা মা দুজনেই নেই। কাকা কাকিমার কাছে থাকলেও কখনো আপন ভাব পাইনি। ছোটবেলা থেকে সবাই শুধু আমাকে দোষ দিয়েছে, আমি নাকি সংসারের বোঝা। বাইরের সবাই ভাবে আমি হাসি খুশি, কিন্তু ভেতরে আমি দিন দিন ভেঙে পড়ছি। সে একটু থেমে আবার বলল, তুমিই একমাত্র মানুষ যার কাছে আমি একটু স্নেহ পাই। তাই গত রাতে সাহস করে তোমার ঘরে এলাম। শুধু ডায়েরির কথা শোনাতে চেয়েছিলাম, আমার কষ্টগুলো ভাগ করে নিতে চেয়েছিলাম। মিতার বুক হাহাকার করে উঠল। সে বুঝল, এই ছেলেটা আসলে ভুল পথে যায়নি, বরং দুঃখ, একাকিত্ব আর ভালোবাসার অভাবেই তার আচরণগুলো এতটা অদ্ভুত হয়ে উঠেছে। মিতা মনে মনে প্রতিজ্ঞা করল, অভিকে আমি একা হতে দেব না। তবে তাকে বোঝাতে হবে, ভুল পথে ভরসা খোঁজা উচিত নয়, পরিবারকে সঠিকভাবে নিজের কষ্ট জানাতে হবে। মিতার চোখের জল গড়িয়ে পড়ল। অভির মাথায় হাত রেখে সে শুধু বলল, তুমি আমার ছেলের মতো অভি, আমি তোমার পাশে আছি। কিন্তু এক শর্তে, আমাদের এই সম্পর্ক যেন সবসময় পরিষ্কার, সম্মানজনক আর সমাজের কাছে গর্বের হয়। বুঝেছ? অভি চোখ মুছে মাথা নাড়ল। তার মুখে বহুদিন পর স্বস্তির আভাস দেখা গেল। কিন্তু মিতা জানত, এটাই শেষ নয়। সমাজ যদি ভুলভাবে এই সম্পর্ক দেখে ফেলে, তবে আবারও ভুল বোঝাবুঝির ঝড় উঠতে পারে। দিন কয়েক শান্তভাবেই কেটে যাচ্ছিল।
মিতা ভেবেছিল অভির সাথে কথা বলে হয়তো সব সমস্যার জট খুলে যাবে। কিন্তু বাস্তবের ছবি যে এত সহজ নয় সেটা বুঝতে দেরি হল না। একদিন দুপুরে বাড়ির আঙিনায় দুজনেই কথা বলছিল। অভি ডায়েরি হাতে মিতাকে কিছু লিখে শোনাচ্ছিল। হঠাৎ পাশের ঘরে থাকা এক আত্মীয়া জ্যাঠাইমা দরজার ফাঁক দিয়ে সবটা দেখে ফেললেন। জ্যাঠাইমার চোখ মুখ তেতে উঠল। উফ, কি দেখি! ভাবি ভাতিজা একসাথে এত গোপনে ফিসফিস করছে। এসব নিশ্চয় ভালো কিছু নয়। তিনি আর দেরি না করে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে কথাটা ছড়িয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই গ্রামের উঠোনে চাপা ফিসফাস শুরু হল। অভি নাকি মাঝরাতে মাসির ঘরে ঢোকে। দেখেছ কেমন চুপচাপ মুখে সব চাপা দিচ্ছে। এইসব কথা কানে আসতেই মিতার বুক কেঁপে উঠল। সে ভাবল, যা ভেবেছিলাম তাই হল। আমি যেটা শুধুই দায়িত্ব আর স্নেহ হিসেবে দেখেছি, মানুষ সেটাকেই অন্য চোখে দেখতে শুরু করেছে। অভি তবুও হাল ছাড়ল না। একদিন চোখ ভিজে গিয়ে বলল, মাসি, সবাই আমাকে দোষ দিচ্ছে, অথচ আমি কিছুই করিনি। আমি শুধু তোমার কাছে সান্ত্বনা খুঁজেছি। মিতা তার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে উত্তর দিল, অভি, মানুষ কখনো কখনো যা দেখে তার ভুল মানে করে, কিন্তু আমাদের কাজ হল সত্যিকে আঁকড়ে ধরা। তুমি আমার সন্তান সোম, আমি তোমার আশ্রয়। এই সত্যিটা যদি আমরা মনে রাখি, তবে কেউ আমাদের বদনাম দিয়ে হারাতে পারবে না। এরপর মিতা সাহসী সিদ্ধান্ত নিল। সে পরিবারের সামনে দাঁড়িয়ে সব খুলে বলল, অভি আমার কাছে কেবল ভাতিজা নয়, আমার সন্তানের মতো। ওর কষ্ট আমি নিজের মনে চেপে রাখতে চাইনি। আমি শুধু ওকে আশ্বাস দিয়েছি, এর ভেতরে কোনো লুকোনো সম্পর্ক নেই, কোনো পাপ নেই। আমি চাই তোমরা সবাই অভিকে আপন করে নাও। মিতার কণ্ঠ এতটা দুই ছিল যে কেউ আর আপত্তি তুলতে পারল না। গ্রামের অনেকেই ফিসফিস বন্ধ করল। কেউ কেউ মিতার চোখের দ্বিতা দেখে বুঝতে পারল এই সম্পর্কের ভেতরে সত্যিই এক ধরনের মমতা আছে, যার কোনো অন্য মানে করা উচিত নয়। অভি সেদিন প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, মাসি শুধু আমার আশ্রয় নয়, আমার জীবনের আলো। মিতার জীবনের এই অধ্যায় যেন পুরো গ্রামকে এক শিক্ষা দিয়ে গেল। মানুষের চোখে দেখা ছবির সবকিছুই সত্যি হয় না। কখনো কখনো স্নেহ, দায়িত্ব আর মমতা, এই পবিত্র সম্পর্কগুলোকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মিতা ও অভির সম্পর্ককে নিয়ে সমাজ প্রথমে সন্দেহ করেছে, কিন্তু সত্যকে যখন দুভাবে প্রকাশ করা হলো, তখন সবাই ধীরে ধীরে নীরব হয়ে গেল। মিতা বুঝল, মানুষের কথা থামানো যায় না, কিন্তু নিজের সত্যকে আঁকড়ে ধরা যায়। অভি শিখল যে ভালোবাসা আর আশ্রয় পবিত্র, সেটাই জীবনের সবচেয়ে বড় শক্তিগু। গল্পটা এখানেই শেষ হয় না। এটা আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা। পরিবারের ভেতরে বিশ্বাস আর খোলামেলা কথা বলার জায়গা তৈরি করা জরুরি। ভুল বোঝাবুঝিকে সত্য ভেবে সিদ্ধান্ত নেওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, স্নেহ আর দায়িত্বের সম্পর্ককে কখনো ভুল মানে দেওয়া উচিত নয়। মিতার মতো একজন সাধারণ নারী সমাজকে শিখিয়ে গেলেন, সত্য যতই চাপা পড়ুক না কেন, সাহস থাকলে একদিন না একদিন সত্যই মাথা উঁচু করে দাঁড়ায়।